টিকিটের মূল্য ইতিমধ্যেই অর্ধেকের জায়গায় চলে এসেছে। যেটা 1 লক্ষ টাকা ছিল সেটা 50,000 টাকায় নেমে এসেছে। সরকারকে রেগুলার বেসিসে এখানে মনিটরিং করতে হবে। এটা এমন না যে 1 মাস করলাম আবার 3 মাস পরে করলাম, সেটা কিন্তু না। মূলত নভেম্বর মাস থেকে এয়ারফেয়ার বাড়া শুরু হয়েছে। অক্টোবর মাসে অনেক কম ছিল, 40-50 হাজার টাকার মধ্যে। নভেম্বরে এসে 60, ডিসেম্বরে 70-75। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জানুয়ারিতে এসে 80-90, 1 লক্ষ টাকা। এটা জাস্ট বাল্ক যেটা বলা হচ্ছিল নাম ছাড়া সেটা। আর জিডিএস সিস্টেমে যেটা সব এজেন্সির কাছে দেখা যায়, সেখানে একদম টপ প্রাইস যেটা হাইয়েস্ট সেলিংয়ের প্রাইস সেটাতে উঠে দিয়েছিল। সৌদি এয়ারলাইন্সে 1,90,000 টাকা ছিল ঢাকা রিয়াদের মূল্য। অন্যান্য এয়ারলাইন্সগুলো 1,20,000, 30,000, 50,000 উঠে নিয়ে গেছিল। এখন মূলত সরকারের যে নির্দেশনা 11ই ফেব্রুয়ারিতে তারা দিয়েছেন যে নাম ছাড়া কোনো বুকিং আসলে করা যাবে না। এটা একটা বাস্তব সিদ্ধান্ত। অনেক প্যাসেঞ্জার কে যাবে, ভিসা কোথায়, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স হয়েছে কিনা তার কোনো খবর নাই, কিন্তু সিট ব্লক করে রাখা হতো নাম ছাড়া। এর ফলে টিকিটের প্রাইসগুলো বাড়তো। এয়ারলাইন্সের বুকিং সিস্টেমটাই এইভাবে করা হয়েছে যে যত বুকিং হবে তত টিকিটের প্রাইস বাড়তে থাকবে। সো এই যে নাম ছাড়া বুকিংগুলো, এটার কারণেও কিন্তু প্রাইস বাড়তেছে, এবং এই বাড়তি টাকাটা তো শ্রমিক যাত্রীদেরকেই দিতে হতো। সরকার যে নির্দেশনা দিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই। এই সিদ্ধান্তের ফলে নাম ছাড়া বুকিংয়ের পরিমাণ অনেক কমে গিয়েছে। সম্পূর্ণ এখনও বন্ধ হয় নাই। আমরা জানতে পেরেছি অনেকগুলো এয়ারলাইন্স এখনও সেই সিদ্ধান্ত মানে নাই এবং তারা পূর্বের ন্যায় প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। তাদের সাথে কিছু কিছু এজেন্সিও এই কাজগুলো করে। তো এই জায়গাটাকে সরকারকে দেখতে হবে যাতে সবাই সিদ্ধান্তটা মানে। এটার ফলে দেশের শ্রমিক যাত্রীরা বেশি উপকার পাবে। টিকিটের মূল্য ইতিমধ্যেই অর্ধেকের জায়গায় চলে এসেছে। যেটা 1 লক্ষ টাকা ছিল সেটা 50,000 টাকায় নেমে এসেছে। এবং বিগত সপ্তাহে আমরা দেখেছি, গত সপ্তাহে জাস্ট, যে দাম্মামের টিকিটের মূল্য 35,000 টাকা। স্টিল আপনি যদি দেখেন চট্টগ্রাম থেকে রিয়াদ, দাম্মাম বা মাস্কাট, দুবাই, দোহা এইসব রুটের টিকিট 30,000 টাকার মধ্যে এখনও পাওয়া যাচ্ছে। তো এইখানে এয়ারলাইন্সের ভিতর কম্পিটিশনের যে বিষয়টা সেটা বন্ধ হয়ে যায় যদি সিট ব্লক করা হয়। আর যদি সিট ওপেন থাকে তখন কার আগে কে তার ফ্লাইটটা ফুলফিল করবে এটার জন্য একটা কম্পিটিশন থাকে, প্রাইসটা তারা তখন কমিয়ে দেয়। এই কম্পিটিশনের জায়গাটাকে সবসময় নিয়ন্ত্রণ করতে হবে যাতে একটা হেলদি কম্পিটিশন থাকে সবার মধ্যে। আমরা চাই এয়ারলাইন্স ব্যবসা করবে, কিন্তু দেশের জনগণ যাতে উপকৃত হয় এবং ভালো সেবা পায়। মূলত বাংলাদেশে তো প্রায় 5,500 ট্রাভেল এজেন্সি কাজ করে, বৈধ ট্রাভেল এজেন্সি। কিন্তু এই ব্লক টিকিটের এই ব্যবসাটা শুধুমাত্র 40 থেকে 50টা এজেন্সির মাধ্যমে এয়ারলাইন্সগুলো করে, যে কারণে অন্য ট্রাভেল এজেন্সিগুলো ব্যবসা করার সুযোগ পায় না। আমাদের আটাবের উদ্দেশ্য হচ্ছে সবাই যাতে ব্যবসা করতে পারে, একই সাথে দেশের জনসাধারণ বা যাত্রীরা যাতে কম মূল্যে না, একেবারে সহনীয় মূল্যে বা পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করা একটা ভাড়ার মাধ্যমে তারা বিদেশে ভ্রমণ করবেন, এইটা আমরা মনে করি। এবং এই লক্ষ্য থেকেই কিন্তু সরকারকে আমরা জানিয়েছি। আমরা প্রেস কনফারেন্স করেছিলাম, সরকারের সর্বোচ্চ মহলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। তারা কিন্তু সুদৃষ্টি দিয়েছেন এবং এই সমস্যাটার কোন জায়গায় একেবারে গভীরে তারা যাওয়ার চেষ্টা করছেন সমস্যাটা সমাধানের জন্য। যেই পরিপত্রটা তারা দিয়েছেন সেটা প্রাথমিক পর্যায়ে কাজ করছে, তবে এটা মনিটরিংয়ের দরকার এবং এখানে আইনের শাসন দরকার। যারা যদি কেউ অন্যায় করে, এই পরিপত্রটা যদি না পালন না করে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, হোক সে এয়ারলাইন্স, হোক সে জিএসএ অথবা ট্রাভেল এজেন্সি। সবাইকেই এই আইনের আওতায় এবং এই পরিপত্রের আওতায় কাজ করা উচিত। সরকারের একটি তদন্ত কমিটি এখানে কাজ করছে, বিভিন্ন সংস্থা এখানে কাজ করছে যতটুকু আমরা শুনেছি এবং দেখেছি। পাশাপাশি একটি টাস্ক ফোর্সও আছে। এই টাস্ক ফোর্সের সাথে রিক্রুটিং এজেন্সি অ্যাসোসিয়েশন বায়রা, হাউস এজেন্সি অ্যাসোসিয়েশন হাব, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টুয়াব এবং আমাদের ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশন আটাব, আমরা এই 4টা অ্যাসোসিয়েশন আছি। এর পাশে অন্যান্য মন্ত্রণালয়গুলো কিন্তু এই টাস্ক ফোর্সে আছে। সো মার্কেট ইনফরমেশন এই টাস্ক ফোর্সের কাছে তারা পাচ্ছেন রেগুলারলি এবং এই ইনফরমেশনের বেস করে তারা কিন্তু ব্যবস্থা নিতে পারবেন। তো আমাদের কাজ হচ্ছে সরকারকে সহযোগিতা করা, কোন ব্যবস্থা নিলে এই সমস্যার সমাধান করা যাবে সেই পরামর্শগুলো দেওয়া। আমরা কিন্তু তাদেরকে সেই পরামর্শ রেগুলারলি দিয়ে যাচ্ছি। মূলত সৌদি আরব কেন্দ্রিক যেই রুটগুলো সেখানেই ভাড়াটা বেশি হাইক করেছিল, বিশেষ করে জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনা। এখানে আমাদের শ্রমিক যাত্রীদের পাশাপাশি ওমরার যাত্রীদের একটা যাওয়া আসা সারা বছর ব্যাপী, এই রুটগুলোতেই ভাড়া বেশি কমেছে।
এবং এই ভাড়া কমার পরিমাণটা যেটা আমি বললাম যে যদি আপনি কম্পিউটার সিস্টেমের সাথে কম্পেয়ার করেন সেখানে দেখবেন যে 1,90,000 যেটা ছিল সেটা কিন্তু এখন কম্পিউটার সিস্টেমে 50-60 হাজার টাকায় নেমে এসেছে। এবং তারা কিন্তু যেই গ্রুপগুলো এখনও চালিয়ে যাচ্ছে নাম ছাড়া, সেটাও যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই একই প্রাইস আপনার 50,000 টাকার মধ্যে সবগুলো পাওয়া যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে বিশেষ করে বাজেট এয়ারলাইন্সগুলোতে দাম কিন্তু আরও কমে পাওয়া যাচ্ছে। ইন্ডিগো, এয়ার আরাবিয়া, সালাম এয়ার, এরা বাজেট এয়ারলাইন্স, এরা কিন্তু আরও কম দামের টিকিটগুলো বিক্রি করছে এবং আমাদের কাছে সেই রেকর্ড আমাদের কাছে আছে যে দাম যে কমেছে সেটা। আমাদের যাত্রীর চাহিদা বাংলাদেশ থেকে কিন্তু বেশি, সেই তুলনায় এয়ারক্রাফট বা এয়ারলাইন্স সংস্থার সংখ্যা কম, আমাদের দেশীয় এয়ারলাইন্সের ক্যাপাসিটি অনেক কম। এই কারণেও কিন্তু আমাদের এই সংকটটা হয়। চাহিদাটা সাথে সাথে যদি আমরা সাপ্লাই চেইনটা বড় করতে পারি, বাড়াতে পারি, তাহলে কিন্তু এই সংকটগুলো দীর্ঘমেয়াদে থাকবে না। সো আমাদের দেশীয় এয়ারলাইন্সের ক্যাপাসিটি বাড়াতে হবে, বিশেষ করে বাংলাদেশ বিমান খুব ভালো ব্যবসা এখন তারা করেছেন, তাদের পরিচালনা এখন খুব ভালো হচ্ছে, আমরা দেখতেছি অনেক অনিয়ম কমে গিয়েছে। বাংলাদেশ বিমান যদি তাদের ক্যাপাসিটি আরও বাড়ায় তাহলে এই দেশের যে প্যাসেঞ্জার তাদের চাহিদা সেই অনুযায়ী ফ্লাইটও বাড়বে এবং টিকিটের মূল্যটাও সবসময় সহনীয় থাকবে। অলমোস্ট 60-70% তো আমরা দেখছি এখন কম্পেয়ার টু দ্য লাস্ট জানুয়ারি-ফেব্রুয়ারি। তবে এখানে একটা চ্যালেঞ্জ রয়ে গিয়েছে আমাদের সামনে। এপ্রিল মাসে ঈদের পরে অনেক ছুটির প্যাসেঞ্জার যারা বাংলাদেশে বেড়াতে এসেছেন, ঈদের পরে তারা চলে যাবেন তাদের কর্মস্থলে। সেক্ষেত্রে ওই সময়টা কিন্তু একটা চাপ আছে এপ্রিল মাসে, হয়তো 15-20 দিনের একটা চাপ থাকবে। তখন হয়তো ভাড়া কিছুটা বাড়বে, তবে সেটাকেও সরকার যদি মনিটরিং করে সেটাকেও কন্ট্রোল করা সম্ভব। আমরা বলবো যে এখনই সেটা সময়, যে এপ্রিল মাসের আমরা জেনেছি যে কোনো এয়ারলাইন্স তারা আবার পূর্বের ন্যায় নাম ছাড়া ব্লক করেছেন। এই ব্লকগুলো উঠে না দিলে একটা সমস্যা এবং একটা ক্রাইসিস হতে পারে। মূলত একটা সেক্টরের সাথে আরেকটা সেক্টর জড়িত। আমাদের তো 6 ফ্রিডম বেশি ফ্লাইট বাংলাদেশ থেকে পরিচালিত হয়, মানে হচ্ছে যে মাঝখানে একটা ট্রানজিট হয়ে যদি কোনো প্যাসেঞ্জার ঢাকা দুবাই হয়ে লন্ডনে যান, তাহলে দুবাইয়ের প্যাসেঞ্জার দুবাইয়ের সাথে ট্রানজিট হয়ে দুবাই থেকে রিয়াদ, জেদ্দা, মদিনা, কায়রো, অন্যান্য অনেক ডেস্টিনেশনের প্যাসেঞ্জার কিন্তু ঢাকা থেকে যাচ্ছেন। তো যখনই ওই ফ্লাইটগুলো ব্লক করা হয় তখন কিন্তু সব সেক্টরের ভাড়াটা বেড়ে যায়। ব্লক না থাকলে সব সেক্টরের ভাড়াটাই কিন্তু নর্মালে থাকবে এবং যে সকল এজেন্সি বুকিং করে তাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী বুকিং হবে। সেক্ষেত্রে নাম পাসপোর্ট ছাড়া বুকিং দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। এইটাকেই যদি মেনটেন করা যায় তাহলে সব সেক্টরের ভাড়াই কিন্তু কম থাকবে। তবে আমরা এখন দেখতেছি যে আমাদের দেশ থেকে যেমন ইন্ডিয়ার ভিসা নাই, কমে গিয়েছে। ইন্ডিয়ার ভাড়া কিন্তু অনেক কম, ইন্ডিয়ার সবগুলো ডেস্টিনেশনে ভাড়া কম। আমাদের এখান থেকে ভাড়াটা বেড়েছে থাইল্যান্ডের জন্য, কারণ অন্যান্য দেশের ভিসা বন্ধ থাকার কারণে থাইল্যান্ডে অনেক যাত্রীরা যাচ্ছেন ট্যুরিস্ট পারপাসে। পাশাপাশি সিঙ্গাপুরেও কিছু যাচ্ছেন এবং ফ্লাইটগুলো ফুল যাচ্ছে। আমাদের এখান থেকে দুবাইয়ের ভিসা বন্ধ, সো দুবাই, শারজা, আবুধাবি এই রুটের দামগুলো কিন্তু অনেক কমে গিয়েছে টিকিটের। তো এখানে সাপ্লাই ডিমান্ডের একটা ব্যাপার অবশ্যই সবসময় থাকে, এখনও আছে। তবে এই সাপ্লাইয়ের সাথে সাথে ডিমান্ডের সাথে সাথে আমাদের সাপ্লাই চেইনটাকে সবসময় ম্যানেজ করতে হবে। সরকারকে রেগুলার বেসিসে এখানে মনিটরিং করতে হবে। এটা এমন না যে 1 মাস করলাম আবার 3 মাস পরে করলাম, সেটা কিন্তু না। কখন কি ডিমান্ড হচ্ছে সেই অনুযায়ী আমাদের ফ্লাইট আছে কিনা সেটাকে ম্যানেজ করা, অথবা ডিমান্ডটাকে আমাদের সাপ্লাইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা।